নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। রাজনৈতিক বানপোস্টে যাওয়ার আগে এটা আমার শেষ ভিডিও। বাংলা আজ একটা সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। 5 দশকের মধ্যযুগীয় বর্বরতা থেকে শুভ মুক্তি, যুদ্ধের শেষ এবং জয়ের শুরু, জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী সরকারের সূচনা, বাংলা এবং বাঙালির অতি আকাঙ্ক্ষিত পরিবর্তন তথা স্বাধীনতা। আজ যে সরকারের গঠন তাকে সোনার বাংলার স্বাধীনতা দিবস বলা যায়। আর এই সোনার বাংলার স্বপ্নের কাণ্ডারি, ভবিষ্যতের রূপকার সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং অভিনন্দন। এবার আসি কিছু ব্যক্তিগত স্মৃতিচারণায়। 5 দশকের এই বাংলায় যে অভিজ্ঞতা আমাকে সবথেকে ব্যথিত করেছে তা হল হিন্দু বাঙালির অহিন্দু এবং হিন্দু বিরোধী শক্তির কাছে সাবমিশন। পার্টি অফিস, কলেজের কমন রুম, সরকারি অফিস, ইউনিয়ন, ডাক্তারি সংগঠন, বাসে, ট্রামে সর্বত্র একটা হিন্দু বিরোধী সর্বনাশা সেকুলার সংস্কৃতি যেন হিন্দু বাঙালিকে গিলে খাচ্ছিল। বাঘাযতীন, নেতাজি সুভাষ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, ঋষি অরবিন্দের উত্তরসূরি এই বাঙালির কাছে রাষ্ট্রবাদী হিন্দু হওয়া ছিল যেন সম্মানের নয়, লজ্জার, অসম্মানের। শাখা সিঁদুর, তুলসীতলা ফিকে হয়ে আসছিল। দুর্গাপূজা মণ্ডপ কখন যে স্বল্পবসনা মডেলদের র্যাম্পে পরিণত হয়েছিল, কখন যে ক্লাবগুলো পুজো কমিটি বামেদের জনসংযোগের মাধ্যম হয়ে গেল, খেলামেলার শুধুমাত্র একটা উপকরণে পরিণত হলো, তা রাজনীতির যুপকাষ্টে বলি প্রদত্ত হিন্দু বাঙালি যেন বুঝে উঠতে পারছিল না। এর মধ্যে মেরুদণ্ডের হার যেন বেঁকতে শুরু করেছিল। সাধারণ পরিবার থেকে ডাক্তার হয়ে আর্থিক স্বাচ্ছল্যের স্বপ্ন, অপরদিকে তার জন্য হিন্দু বিরোধী দেশবিরোধী রাজনৈতিক দলের দলদাস হওয়ার শর্ত। প্রতিদিন টানাপোড়েন, দোদুল্যমান জীবন। বামপন্থী আত্মীয়ের তরফ থেকে অফার এসেছিল বামপন্থী পত্রিকায় লেখার জন্য। অফার এসেছিল ইএসআই হসপিটালে মুলি পার্টির প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য। কখনো মুখের উপর বলা হয়েছে ছুটির চয়েস দেওয়া যাবে না, অন্যদের ছুটির চাহিদা পূরণের পরেই ছুটি পাওয়া যাবে। ক্যারাম গুটির মতো এপার থেকে ওপার ছুটে যাওয়া এক্সট্রা ইনকামের জন্য। কারণ এই মাওমাকু রাজ্যে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী হওয়া একটা শাস্তির কারণ। দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়া, সমস্ত প্রাথমিক সুবিধা থেকে বঞ্চিত হওয়া। আজ অনেকেই তাদের প্রফেশনাল কেরিয়ার কমপ্লিট করে অবসর বিনোদনের রাজনীতি করছেন, কিন্তু আমরা প্রফেশনাল থেকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সক্রিয় রাজনীতি করেছি। কেউ করেছে সংগঠিতভাবে, আমি করেছি ব্যক্তিগত জায়গা দিয়ে। কারণ যেমন জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনাইড, তেমনি প্রতিবাদের টাইম ফ্রেম থাকে, তাকে ভবিষ্যতের জন্য তুলে রাখা যায় না। মঞ্চের রাজনীতিতে আমি সেভাবে আকৃষ্ট ছিলাম না। মঞ্চে থাকলেও বলার থেকে চোখ থাকতো সামনের মানুষগুলোর দিকে। এরা কি চায়? একটা 1:1 সিচুয়েশন। কোনো মিডিয়া নেই, কোনো রাজনৈতিক প্রবক্তা নেই। আমি এদের চোখগুলো দেখতাম। আদিম হিংস্রতা, ঔৎসুক্য নাকি তাড়না? কি আশা নিয়ে এরা মঞ্চে উপবিষ্ট আমাদের দিকে তাকিয়ে? এরা গণতন্ত্র নাকি আমরা? আশা প্রত্যাশার সংঘাত, তা থেকেই কি নেতা তৈরি হয় নাকি গণতন্ত্র প্রেমী মানুষ তৈরি হয়? প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করতাম। কখনো ক্ষমতা নয়, যোগসূত্রটা খুঁজে বেড়াতাম। আমি বরাবর ভাতাজীবী গ্রামবাংলার মানুষকে ঘৃণা করতাম। তাই আমি বুঝেছিলাম আমার পক্ষে জনপ্রতিনিধি হওয়া সম্ভব নয়। তাই মঞ্চ পেয়ে নেতা হওয়ার চেষ্টা করতাম না। শুধু ভাবতাম পরিবর্তন আসবে, হিন্দুত্ব এবং রাষ্ট্রবাদের বৃহত্তর মঞ্চ তৈরি হবে, যা হবে পরিবর্তনের সুযোগ। আস্থা হয়েছে, গ্রাম আর শহরের সত্যি এক হয়েছে। হোমোজেনাইজেশন অফ পলিটিক্যাল এজেন্ডা, যা গ্রামের মানুষ আর শহরের শিক্ষিত মধ্যবিত্ত উচ্চবিত্তকে এক জায়গায় নিয়ে এসেছে। এটাও একটা সামাজিক সন্ধিক্ষণ। জাগ্রত হিন্দুত্ব আর রাষ্ট্রবাদ, এই দুই হোক এই সন্ধিক্ষণের পাথেও। এই পালাবদলের মুহূর্তে দাঁড়িয়ে একটা কথাই বলবো, একটা বৃহৎ সংখ্যক দোগলা হিন্দু বিজেপিকে কিন্তু ভোট দেয়নি।
তাদের ঘর বাপসি না হলে ভবিষ্যতের নির্বাচনী পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। আর ক্লাবগুলিকে দখল না নিলে বাম ইসলামিক শক্তির রাজনৈতিক জনসংযোগের মাধ্যম হিসেবে এগুলি এই আসরিক শক্তির প্রত্যাবর্তনের সামাজিক কৌশল হয়ে দাঁড়াবে। নমস্কার, এখানেই শেষ করলাম। ভেবে দেখবেন। জয় সোনার বাংলা।